তো দেখো আজকে আমরা পড়বো হচ্ছে পদার্থের গঠন। তো পদার্থের গঠন, স্ট্রাকচার অফ ম্যাটার। তো আমাদের এই চ্যাপ্টারটা আমাদের শর্ট সিলেবাসের ক্লাস 9-10 এর জন্য, ক্লাস 10 এর ফার্স্ট চ্যাপ্টার। আর 9 এ তো 1-2 সবই আছে। তো এই অধ্যায় শেষে আমরা কি কি জানতে পারবো এখানে দেওয়া আছে। আমরা এখানে না যেয়ে সরাসরি টপিকে চলে যাই। সবার আগে মৌলিক পদার্থ কি? মৌলিক পদার্থ মানে হচ্ছে যে সকল পদার্থকে ভাঙলে আর কোনো পদার্থ পাওয়া যায় না। যেমন আমাদের প্রকৃতিতে আছে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে ধরো তোমার আর কি আছে বলতো, হিলিয়াম গ্যাস। এগুলো হচ্ছে সব মৌলিক পদার্থ। আমি যদি অক্সিজেনকে ভাঙি তাহলে আমি কিন্তু আর কোনো পদার্থ পাবো না। পাবো না। তাহলে অক্সিজেন হচ্ছে মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ হচ্ছে যে সকল পদার্থকে ভাঙলে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। যেমন পানি, H2O। পানিকে যদি আমি ভাঙি তাহলে হাইড্রোজেন পাবো, অক্সিজেন পাবো। এই মৌলিক আর যৌগিক পদার্থের কনসেপ্ট থেকেই পরমাণু আর অণুর কনসেপ্ট আমরা বলতে পারি। কিরকম? এই হাইড্রোজেন, তারপরে অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম, এগুলা সব হচ্ছে পরমাণু। পরমাণু। আর এটা হচ্ছে আমার অণু। যেমন একাধিক পরমাণু মিলে অণু গঠন করে। H2N2। N2 কি? N2 কি পরমাণু নাকি অণু বলো তো? হ্যাঁ, কেমনে পরমাণু হলো N2? N2 হলো অণু। ঠিক আছে, এক বা একাধিক পরমাণু মিলে যেটা গঠন করে সেটাই হচ্ছে অণু। কিন্তু শুধু নাইট্রোজেন যদি থাকে এটা হলো পরমাণু। ঠিক আছে। আচ্ছা, তাহলে মৌলিক ও যৌগিক পদার্থ এবং পরমাণু এবং অন্য আমরা বুঝতে পারলাম। পরমাণু সম্পর্কে আমাদের ধারণা দিচ্ছে বিজ্ঞানী ডাল্টন। সে বলছে পরমাণু অবিভাজ্য, পরমাণুকে আর ভাঙা যায় না। আচ্ছা, তো আমাদের বিভিন্ন মৌলের প্রতীক শিখতে হবে। আমরা সবাই জানি যে আমাদের পড়ার জন্য একদম বেসিক হচ্ছে প্রথম 30টা মৌল জানতে হবে আমাদেরকে। প্রথম 30টা মৌল যেটা প্রতীক আমরা সবাই জানি: হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। 10টা হলো, তাই না? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। 20টা। 20-এর পরে আরো আছে, আমাদের 30 পর্যন্ত জানতে হবে: স্ক্যান্ডিয়াম, ভ্যানাডিয়াম, টাইটানিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। 30টা। এখন এই মৌলগুলোর মধ্যে আমাদের কিছু কিছু জায়গায় আমাদের একটু কনফিউশন থাকে। যেমন একটা কনফিউশন হলো যে আমরা মুখ দিয়ে উচ্চারণ করি এই যে এসএন কে উচ্চারণ করি টিন, আমরা টিন উচ্চারণ করি এসএন। এফি কে আমরা উচ্চারণ করি আয়রন, আমরা বলি আয়রন, বাট আয়রন তো এখানে নাই, তাই না? আয়রন কি মানুষ আই দিয়ে বলে? আই তো আয়রন না, আই হলো আয়োডিন। তো ওই ক্ষেত্রে আমরা কিছু কিছু মৌলের প্রতীক হিসেবে আমরা ইংরেজি শব্দ না নিয়ে ল্যাটিন শব্দ নিছি। কাদের মধ্যে ল্যাটিন শব্দ নিছি যে আমরা একটু খেয়াল করে দেখতে পারবো। এই চারটা, আমরা এই চারটা তাকালে দেখতে পারবো যে এখানে, খেয়াল করে দেখো, এগুলা সব ইংলিশ নাম। কার্বন, ক্লোরিন, ক্যালসিয়াম, কোবাল্ট, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম সব ইংরেজি নাম। বাট সোডিয়ামটা কিন্তু একটা ল্যাটিন নাম। নাম কি দিছে? নেট্রিয়াম। কপার একটা ল্যাটিন নাম যার নাম হলো কিউপ্রাম। পটাশিয়ামকে তো প্রকাশ করা উচিত ছিল পি দিয়ে, বাট পটাশিয়ামকে কে দিয়ে প্রকাশ করা হয়েছে? কারণ পটাশিয়াম হলো ক্যালিয়াম থেকে আসছে। এজি, সিলভারকে এজি দিয়ে প্রকাশ করে, এটা বলা হয় আর্জেন্টাম। টিন, টিনকে আমরা প্রকাশ করি স্ট্যানাম ল্যাটিন নাম থেকে। এসবি কে বলা হয় অ্যান্টিমনি, বাট এসবি মানে এখানে দেখো লেখা আছে। হ্যাঁ, গোল্ড মানে অরাম, লেড মানে প্লাম্বাম, টাংস্টেনকে প্রকাশ করে ডাব্লিউ দিয়ে। তো আমাদের এমসিকিউতে আসবে যে নিচের কোনটি টাংস্টেনের প্রতীক? নিচের কোনটি টাংস্টেনের প্রতীক? কোনটা হবে? ডাব্লিউ। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কিছু কিছু মৌল নামকরণ করা হচ্ছে ইংরেজি থেকে, কিছু মৌল নামকরণ করা হচ্ছে ল্যাটিন নাম থেকে। ল্যাটিন নাম কোনটার কি প্রতীক এবং কোনটার কি ফুল ফর্ম, এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। আচ্ছা, তো মৌলের প্রতীক টপিকটার পরে আমাদের যে টপিক সেটা হলো মৌলের সংকেত। সংকেত জিনিসটা কি? আমরা একটু আগে পড়লাম নাইট্রোজেনের প্রতীক নাইট্রোজেন, এন। হাইড্রোজেনের প্রতীক হাইড্রোজেন। ওদেরকে নিয়ে গঠিত হয়েছে একটা যৌগ যার নাম হলো অ্যামোনিয়া। এই অ্যামোনিয়ার সংকেতটা কি বলতো? NH3।
এটাই হলো সংকেত। এক বা একাধিক প্রতীক নিয়ে এরকম বিভিন্ন যৌগের সংকেত লেখা যায়। অ্যামোনিয়া, তারপরে সালফিউরিক অ্যাসিড, আমরা জানি H2SO4, এগুলো হচ্ছে সংকেত। তো এগুলো আমরা আগে থেকে জানি, বেসিক বেসিক পড়ালেখা। আচ্ছা, তো এখন বলা হয়েছে যে দ্য ফান্ডামেন্টাল পার্টিকলস অফ অ্যান অ্যাটম, পরমাণু তো কিছু না কিছু দিয়ে গঠিত হয়, তাই না? পরমাণুর যে গঠন, এটাই তো চ্যাপ্টারটার নাম, পদার্থের গঠন। তো পরমাণুর মধ্যে 3টি মৌলিক কণা থাকে, যেগুলোকে ভাঙলে আর কিছু পাওয়া যায় না। কি কি বলতো? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ওদের কিছু বৈশিষ্ট্য আমাদেরকে পড়তে হবে, যেটা এখানে সামারি করে দেওয়া হয়েছে। উপরে বাংলায় লিখছে, এখানে সামারি করে দিছে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের একদম মানে মুখস্থ রূপে মুখস্থ করতে হবে। তোমরা সবাই পিডিএফটা ডাউনলোড করে নিবা। আমি একটু জুম করে দিচ্ছি, দেখো। হ্যাঁ, তো ইলেকট্রনকে আমরা ই দিয়ে প্রকাশ করি, অ্যাকচুয়ালি ই না, আমরা ই মাইনাস দিয়ে প্রকাশ করি। প্রোটনকে পি দিয়ে, নিউট্রনকে এন দিয়ে প্রকাশ করি। তো এই ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, এবং ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। বাট আমরা যদি কেজিতে পড়ি, কেজিতে হবে হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কেজি। মাঝে মধ্যে কেজি তেও অপশনে আসবে, এবং আমাকে এসআই একক তো কেজি নাকি, যদি স্ট্যান্ডার্ড ইউনিট যেটা। তো ইলেকট্রনের আদান হচ্ছে -1, এবং ওর আপেক্ষিক ভরটা 0। আপেক্ষিক ভর মানে কি আমরা পরে আলোচনা করব। প্রোটনের চার্জ সেম, বাট চিহ্নটা পজিটিভ। প্রোটনের ভর 1.673 ইন্টু 10⁻24 গ্রাম। নিউট্রনের ভর আর প্রোটনের ভর সামান্য পার্থক্য, 1.675 ইন্টু 10⁻24 গ্রাম, এবং নিউট্রনের কোনো আদান হয় না, 0। তো এই চারটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা আমরা খুবই গুরুত্ব দিয়ে বাসায় প্র্যাকটিস করব। আচ্ছা, পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা মানে সিরিয়ালি মনে রাখা। যেমন আমরা বললাম সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস। ফসফরাস হলো 15 নম্বর মৌল। পারমাণবিক সংখ্যা এটা কিন্তু একই সাথে, এই পারমাণবিক সংখ্যা একই সাথে প্রোটন সংখ্যা নির্দেশ করে, আবার এই সংখ্যা একই সাথে কি নির্দেশ করে? ইলেকট্রন সংখ্যা নির্দেশ করে। তাহলে পারমাণবিক সংখ্যা যদি আমরা না জানি, তাহলে আমাদের প্রোটন সংখ্যা জানতে পারবো না, ইলেকট্রন সংখ্যা জানতে পারবো না। আর প্রোটন আর ইলেকট্রন যদি আমরা না জানি, তাহলে আমরা নিউট্রন সংখ্যা জানতে পারবো না। আচ্ছা, আমাদের পারমাণবিক ভর লাগবে নিউট্রন সংখ্যার জন্য, আমি ওখানে পরে যাচ্ছি। তাহলে আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পারছো। আমাদের নেক্সট টপিক হচ্ছে ভর। তো তোমরা যারা ভর এখনো মুখস্থ করো নাই, আমি তোমাদেরকে একটু ভরটা লিখে দিই। হাইড্রোজেন, ওর ভর কত বলো তো? 1। তারপরে কে? হিলিয়াম, ওর ভর কত? 4। লিথিয়ামের ভর কত? 7। বেরিলিয়ামে কত? 8। বোরনের কত? 11। কার্বনের ভর কত বলো তো? 12। নাইট্রোজেনের 14। অক্সিজেনের 16। ফ্লোরিনের 19। নিয়নের 20। তারপরে সোডিয়াম, সোডিয়ামের কত? 23। ম্যাগনেসিয়ামের কত? 24। অ্যালুমিনিয়ামের ভর কত? 27। এগুলো তোমরা ছোট ক্লাসে পড়া, আমরা আবার পড়তেছি। সিলিকনের কত? 28। ফসফরাসের কত? 31। সালফারের কত? 32। ক্লোরিনের কত? 35.5। আর্গনের কত? 36। পটাশিয়ামে কত? 39। ক্যালসিয়ামে কত? 40। তো এগুলো হচ্ছে আমাদের ভর। একটা মৌলের প্রতীক লেখা হয় কিভাবে, সংকেত লেখা হয় কিভাবে? এই যে সোডিয়াম, নিচে লেখা হয় পারমাণবিক সংখ্যা, উপরে লেখা হয় কি? ভর সংখ্যা। এই 23 থেকে 11 বিয়োগ করলে কি পাওয়া যায় বলতো? নিউট্রন সংখ্যা। এই ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে পাওয়া যায় হচ্ছে নিউট্রন সংখ্যা। তাইলে আমরা বুঝতে পারলাম যে ভর সংখ্যা আমাদের জন্য ফরজ, মাস্ট। তোমরা যারা যারা ভরটা জানো না, ভরটা লিখে রাখো, উঠাই দাও। আপাতত আমরা 20টা মুখস্থ করব। 20টার বাইরে আমাদের আরো কিছু ভর লাগবে।
কোনটা কোনটা লাগবে এটা আমরা লিখে দেবো যখন লাগবে। আপাতত আমাদের 20টা পর মাস্ট বি মুখস্থ করতে হবে। এরপরে আমরা পড়বো রাদারফোর্ড মডেল, বাট তার আগে এটা তোমরা লিখে নাও। তাহলে দেখো রাদারফোর্ড পরমাণু মডেল। তো রাদারফোর্ড পরমাণু মডেল একটা বিশেষ পরীক্ষার মাধ্যমে আবিষ্কার হয়েছে, যে পরীক্ষাটার নাম হলো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তো এই পরীক্ষাটা মানে কি আমাদের আগে জানতে হবে, তারপরে আমরা রাদারফোর্ড মডেলটা পড়বো। তো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা হলো একটা স্বর্ণের পাত নেওয়া হয়েছিল, এই পাতের মধ্য দিয়ে আলফা কণা নিক্ষিপ্ত করা হয়েছে। করার পর দেখা গেছে যে 99% আলফা কণাই এই পাত বেদ করে চলে যায়, বুঝছো? সবাই বেদ করে চলে যাচ্ছে, কিন্তু 1% কণা একটু বাড়ি খেয়ে ফিরে আসতেছে মাঝখান থেকে। তাহলে এটা যদি আমরা একটা পরমাণু কল্পনা করি, তাহলে পরমাণুর মাঝখানে কিছু একটা আছে, কিছু একটা আছে যার নাম কি দেওয়া হয়েছে বলতো? নিউক্লিয়াস। এটা নামে দেওয়া হয়েছে কি? নিউক্লিয়াস। কিন্তু এই নিউক্লিয়াসটা কিন্তু খুবই ক্ষুদ্র। এই কারণে বলছে যে প্রত্যেকটা পরমাণুর একটা কেন্দ্র আছে। তোমরা কি বইয়ের ল্যাঙ্গুয়েজে খেয়াল করো, আমরা একটু বড় করে দিই। হ্যাঁ, কি বলছে দেখো, প্রত্যেকটা পরমাণুর একটা কেন্দ্র আছে যার নাম দিলাম কি আমরা? নিউক্লিয়াস। আমরা তো দেই নাই, রাদারফোর্ড দিছে। এই নিউক্লিয়াসের ভিতরে আছে হলো প্রোটন আর নিউট্রন। এখন কথা হইতেছে যে আমার সমগ্র পরমাণুর যে আয়তন, এই আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তনটা খুবই নগণ্য না? খুবই নগণ্য, লাইক 1% বা 2% ভলিউম। কিন্তু এই নিউক্লিয়াসের মধ্যে পরমাণুর সমগ্র ভরটা কেন্দ্রীভূত থাকে। ধরো পরমাণুর ভর 50 গ্রাম, 50 গ্রাম ভরটাই কোথায় থাকবে? নিউক্লিয়াসে থাকবে। আচ্ছা, কিন্তু নিউক্লিয়াসটা কাকে নিয়ে গঠিত? প্রোটন আর নিউট্রন। অর্থাৎ আমরা যদি প্রোটন আর নিউট্রনের ভর যোগ করি তাহলে নিউক্লিয়াসের ভর পেয়ে যাব। আচ্ছা, এখন বলছে কি নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং নিউক্লিয়াসের বাইরে ও পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা। এটাও আমরা দেখলাম, নিউক্লিয়াস খুবই ক্ষুদ্র, নিউক্লিয়াসের বাইরের বেশিরভাগ জায়গাটাই কি ফাঁকা। তারপরে কি বলছে দেখো, সৌরজগৎকে কেন্দ্র করে যেমন গ্রহ ঘুরে, আমরা সবাই জানি যে এটা যদি সূর্য হয়, সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো এরকম উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে, ঠিক না? এটা পৃথিবী, এটা মঙ্গল গ্রহ, এটা নেপচুন, এটা প্লুটো। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলা ঘুরে, তেমনি পরমাণুতে যেটা হয় সেটা হলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কারা ঘুরে বলতো? ইলেকট্রন। আর ইলেকট্রন কিন্তু কিভাবে ঘুরে জানো? এরকম তরঙ্গ আকারে ঘুরে, এভাবে ইলেকট্রন ঘুরে। তাহলে এই যে আমরা রাদারফোর্ড মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করলাম, তাই রাদারফোর্ড মডেলের আরেকটা বিশেষ নাম আছে। এই মডেলকে বলা হয়, সবাই লিখে রাখো খাতায়, সোলার সিস্টেম মডেল। সোলার সিস্টেম মডেল কেন? কারণ সৌরজগতের সাথে এটাকে তুলনা করা হয়েছে। তারপরের কথা হলো, আমরা সবাই জানি যে ধরো সোডিয়ামের ভিতরে প্রোটন কয়টা আছে বলতো? 11টা প্রোটন আছে। আবার এই সোডিয়ামের বাইরে ইলেকট্রন কয়টা আছে বলতো? 11টা ইলেকট্রন আছে। প্রোটনের চার্জ কি? প্লাস। আবার বাইরে যে ইলেকট্রন আছে ওদের চার্জ কি? মাইনাস। 11টা প্লাস 11টা মাইনাস, কাটাকাটি হয়ে চার্জ কত? 0। তাহলে পরমাণু কোনো চার্জ আছে? চার্জ নাই, পরমাণু চার্জ নিরপেক্ষ। তাই আমরা আরো একটা ইম্পর্টেন্ট বললাম, যেহেতু প্রোটন এবং ইলেকট্রন চার্জ একে অপরের সমান এবং বিপরীত, তাই পরমাণু সামগ্রিকভাবে চার্জ 0। কারণ একটা পরমাণুতে নিউক্লিয়াসে যতগুলা প্রোটন থাকে, কক্ষপথে ততগুলাই কি থাকে? ইলেকট্রন থাকে। তাহলে আমরা প্রথমে বললাম নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের বেশিরভাগ অঞ্চলই ফাঁকা, নিউক্লিয়াসের আয়তন খুবই নগণ্য। তারপরে আমরা বললাম কি সোলার সিস্টেম মডেল বলা হয়। তারপরে আমরা বললাম পরমাণু চার্জ নিরপেক্ষ। এই পয়েন্টটা কিন্তু আমরা আলাদা একটা পয়েন্ট দিতে পারি। আলাদা আমরা যত বেশি পয়েন্ট ক্রিয়েট করবো আমাদের মার্কস তত বাড়বে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে, আমরা একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এখন পড়বো, এটা মনোযোগ দিয়ে তোমরা একটু বোঝার চেষ্টা করবা। যে ইলেকট্রন যখন ঘুরে, খেয়াল করে দেখো, ইলেকট্রন যখন ঘুরে বাইরে নেগেটিভ চার্জ, ইলেকট্রন কিন্তু কেন্দ্রের প্রতি একটা আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বলের একটা নাম আছে যাকে বলা হয় কেন্দ্রমুখী বল। ইলেকট্রন কেন্দ্রের দিকে একটা আকর্ষণ বল অনুভব করে যাকে বলা হয় কেন্দ্রমুখী বল। আবার একটা জিনিস দেখো,
কেউ যদি ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে, ছেড়ে দিলে কিন্তু ছিটকে চলে যাবে, এভাবে ছিটকে চলে যাবে, ছিটকে চলে যাবে, ছেড়ে দিলে চলে যাবে না। এই যে বাহিরের দিকে চলে যাওয়ার একটা প্রবণতা, এই যে ছিটকে বাইরের দিকে চলে যাওয়ার একটা প্রবণতা, এই প্রবণতাকে বলা হয় কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বল। এখন এই কেন্দ্রমুখী বল বা আকর্ষণ বলে যে নাম দিছি, এই আকর্ষণ বলের কারণে ইলেকট্রন কি কখনো নিউক্লিয়াসে চলে আসে? আসে না। আবার এই কেন্দ্র বিমুখী বলের কারণে ইলেকট্রন কি কখনো ছিটকে চলে যায়? যায় না। তাহলে বল দুটার মান কি? সমান। অর্থাৎ একটি ইলেকট্রনের উপরে যতটুকু কেন্দ্রমুখী বল কাজ করে, ঠিক ততটুকুই কেন্দ্র বিমুখী বল কাজ করে। এটা হলো আমাদের 4 নাম্বার পয়েন্ট। তাহলে আমরা রাদারফোর্ডের মডেলের এই 4টা পয়েন্ট, যে 5টা পয়েন্ট আমরা পড়লাম, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা লিখতে হবে। তোমরা যেটা বুঝো নাই আমাকে প্রশ্ন করতে পারো। তো এই রাদারফোর্ড মডেলের কিন্তু কিছু সীমাবদ্ধতাও আছে। তো আমরা সীমাবদ্ধতায় যাই, কি বলো? তোমাদের এখান থেকে পয়েন্ট তো তোমাদের বই থেকে পড়াইলাম, এখন লিখতে হবে না, পিডিএফ তো সবার কাছে আছে। তো কি কি সীমাবদ্ধতা রাদারফোর্ড আমাদেরকে আসলে ফেস করাইছে, চলো এটা আমরা দেখে আসি। আচ্ছা, এই পৃষ্ঠায় সীমাবদ্ধতা নাই, আমরা পরের পৃষ্ঠায় চলে গেলাম। তো 1 নাম্বার সীমাবদ্ধতা কি দেখো? 1 নাম্বার সীমাবদ্ধতা হলো রাদারফোর্ড কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারে নাই। বলছে ইলেকট্রন গুলো কক্ষপথে ঘোরে, বা কক্ষপথ কি গোলাকার না চ্যাপ্টা নাকি লম্বা না কেমন, অর্থাৎ রাদারফোর্ড কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারে নাই, যেটা বোর বলতে পারছে। কারণ বোর কি বলছে? ইলেকট্রন গুলা বৃত্তাকার কক্ষপথে ঘোরে। দ্বিতীয় কম্পারিজন হলো সৌরজগতের গ্রহগুলা কিন্তু কোনো চার্জ নাই। চার্জ আছে? চার্জ নাই, বাট ইলেকট্রন প্রোটনের চার্জ আছে। একটা চার্জ যুক্ত বস্তুর সাথে চার্জ বিহীন বস্তুর তুলনাটা সামঞ্জস্যপূর্ণ হয় নাই। কারণ যে মানুষের সাথে বাঘের তুলনা করি, চলবে? মিলতে হবে কম্পারিজন লেভেল। তাই আমরা লিখবো চার্জহীন সূর্য গ্রহের সাথে চার্জ যুক্ত নিউক্লিয়াস এবং ইলেকট্রনের তুলনা করাটা সঠিক হয় নাই। তারপরে কথা হলো রাদারফোর্ড শুধুমাত্র হাইড্রোজেন সম্পর্কে কথা বলতে পারছে। মানে হাইড্রোজেন ইলেকট্রন কয়টা বলতো? একটা ইলেকট্রন। কক্ষপথে একটা ইলেকট্রন কিভাবে ঘুরবে রাদারফোর্ড শুধুমাত্র এটা ব্যাখ্যা করতে পারছে। বাট একের অধিক ইলেকট্রন পরমাণুতে কিভাবে ঘুরবে, নিউক্লিয়াসের চারদিকে কিভাবে ঘুরবে, সেটার ব্যাখ্যা রাদারফোর্ড দিতে পারে নাই। এবং সর্বশেষ এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমরা যদি এখানে ঘোরা শুরু করি, দেখো একটা গোল জায়গায় আমরা ঘোরা শুরু করি, তাই আমরা কিন্তু কি করব? ঘুরতে 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 একটু পর অজ্ঞান হয়ে পড়ে যাব, কারণ আমরা সবাই এনার্জি লস করব, টায়ার্ড হয়ে যাব। ঠিক তেমনি ইলেকট্রনের ব্যাপারটাও কি, ইলেকট্রন ঘুরতে 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 ক্রমাগত শক্তি হারাতে 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 এক সময় কোথায় পড়ার কথা? নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা। আর ইলেকট্রন যদি নিউক্লিয়াসে পতিত হয়, তাহলে পরমাণুর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কিন্তু এটা কি কখনো ঘটে? ঘটে না। কিন্তু এই ব্যাপারে ম্যাক্সওয়েল একটা প্রশ্ন তুলছে, যার কোনো উত্তর রাদারফোর্ড তার মডেলে দিতে পারে নাই। এই উত্তর বোর দিতে পারছে। তোমরা বলো তো বোর কি উত্তর দিছে? বোর উত্তর দিছে হলো যে ইলেকট্রন যখন কোনো কক্ষপথে ঘুরবে, ও কোনো শক্তি শোষণ করবে না, বিকিরণ করবে না। ইলেকট্রন একটা স্থির শক্তির কক্ষপথে ঘুরবে। মানে 2 নম্বরে যখন ঘুরবে, 2 নাম্বারটা শক্তি কি থাকবে? স্থির। 2 নম্বরে থাকা অবস্থায় ও কোনো শক্তি শোষণ করবে না, বিকিরণ করবে না, তাহলে ও এনার্জি লসও করবে না, তাহলে নিউক্লিয়াসে পতিত হবে না। হ্যাঁ, শোষণ বা বিকিরণ করবে কখন? যখন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যাবে, ওটা আমরা বোর্ডের মডেলে পড়বো। তাহলে এভাবে আমরা সবাই রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতাটা কি আমরা পড়বো। আশা করি তোমরা বুঝতে পারছো। এই রাদারফোর্ড মডেলের পরে আমাদের যে পরবর্তী টপিক, এটা বাসায় একদম মুখস্থ করতে হবে বসে বসে। আমাদের পরবর্তী টপিক হচ্ছে বোর মডেল। তো এই বোর মডেলটা আমরা আজকে পড়বো। তো চলো আমরা বোর মডেলটা শুরু করি। তো বোর পরমাণু মডেল, তো রাদারফোর্ড পরমাণু মডেলটা তোমরা জানো দেওয়া হয়েছে কবে বলো তো? 1911 সালে। তার ঠিক 2 বছর পরে 1913 সালে বোর পরমাণু মডেলটি দেওয়া হয়েছে, যেটা রাদারফোর্ড থেকে আরেকটু বেশি গ্রহণযোগ্য। বিজ্ঞানী নিলস বোর সংশোধন করে আরো কিছু মডেল, মানে নীতি তারা নিয়ে আসছে। তো আমরা এটা পড়বো। তো এখানে তোমাদের বইয়ে এ বি সি দিয়ে পয়েন্ট দেওয়া আছে, বাট আমরা পয়েন্টে কোনো হেডলাইন দেওয়া নাই, আমরা হেডলাইনটা দিয়ে দিচ্ছি। দেখো, প্রথম হেডলাইনটা তোমরা দিবা হচ্ছে ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা, যেটা নিয়ে এখানে আমরা কথা বলবো এখন। 2 নাম্বারটা এখানে বলছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, তোমরা এটা হেডলাইন আকারে দিবা, কৌণিক ভরবেগের ধারণা, 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট যেটা পরবর্তী পৃষ্ঠায় লেখা, এটা তোমরা লিখবা
শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত ধারণা। এই তিনটা পয়েন্ট যদি তুমি ঠিক লিখতে পারো তাহলে তোমার 4 মার্কসের কোশ্চেনে তুমি অলরেডি 2 মার্কস পেয়ে যাবা। কারণ আমরা অনেকে বোর্ড মডেলে বাংলা রচনা লিখি, বাট এটা বাংলা রচনা লেখার মডেল না, এখানে পয়েন্ট করে লেখার মডেল। কয়টা পয়েন্ট? 3টা পয়েন্ট। তো আমরা 1 নাম্বার পয়েন্টে চলে যাই। স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা। এখানে এই পয়েন্টের মধ্যে একটা কথা চলে আসছে যে ইলেকট্রন গুলা যে কক্ষপথে ঘুরবে তাদের শক্তিগুলা কি বলতো? স্থির। এবং কেমন কক্ষপথে ঘুরবে সেটা হলো বৃত্তাকার কক্ষপথ। এই কক্ষপথের আরো কিছু নাম দেওয়া হয়েছে, কক্ষপথ বা শক্তি স্তর বা শেল বা অরবিট। 4টা নাম, কক্ষপথ বা শক্তি স্তর বা শেল বা অরবিট। স্থির কক্ষপথ, কারণ ইলেকট্রন যখন কোনো কক্ষপথে ঘুরবে ও কোনো শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না। এবং এই কক্ষপথ গুলাকে এন দিয়ে প্রকাশ করা হয়। এন এর মান 1 2 3 4 হতে পারে, যেটাকে আমরা কে এল এম এন দিয়ে কি করি বলতো? প্রকাশ করি। তাহলে 1 নম্বর পয়েন্টটা খুব ইজি, আমরা সবাই বুঝতে পারলাম যে ইলেকট্রন কিন্তু ইচ্ছা মতো ঘুরে না, ও একটা স্থির শক্তির বৃত্তাকার কক্ষপথে ঘুরে, যাদেরকে কে এল এম এন দিয়ে প্রকাশ করা হয়। এবার যদি আমরা চলে যাই 2 নাম্বার পয়েন্ট, অর্থাৎ কৌণিক ভরবেগের ধারণা। আচ্ছা, তোমরা তো সবাই পড়ছো ভরবেগকে কি দিয়ে প্রকাশ করে বলতো? এমভি, ভর এবং বেগের গুণফল। বাট কৌণিক ভরবেগকে প্রকাশ করে কি দিয়ে জানো? এমভি আর। কারণ ব্যাসার্ধের উপরে আমাদের বেগটা নির্ভর করে, আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। তো এই কৌণিক ভরবেগ এমভি আর ইকুয়াল টু, যে সূত্রটা আমরা পড়ছি সবাই লিখে নাও, কৌণিক ভরবেগ এমভি আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। এই এমভি আরটাই হলো আমাদের কি বলতো? কৌণিক ভরবেগ। তাহলে আমাকে যদি কেউ বলে যে কৌণিক ভরবেগ নির্ণয় করো, তাহলে আমরা কার মান নির্ণয় করব? এমভি আর এর মান নির্ণয় করব। যেখানে এম কি? এম হচ্ছে ইলেকট্রনের ভর, যার মান 9.11 ইন্টু 10 ইনভার্স 28 গ্রাম অথবা 9.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। ভি কি বলতো? অনেকে বলে ফেলে স্যার কক্ষপথের বেগ। এটা কি কক্ষপথের বেগ? ভি কার বেগ বলতো? ইলেকট্রনের বেগ। আর কি? তো আর এর ক্ষেত্রে অনেকে বলে ফেলে ইলেকট্রনের ব্যাসার্ধ। আর কি ইলেকট্রনের ব্যাসার্ধ? কক্ষপথের ব্যাসার্ধ। আচ্ছা, এখন এইচ কি বলতো? দেখো এইচ কি? প্লাঙ্কের ধ্রুবক। তো এইচটা খুবই ইম্পর্টেন্ট। প্লাঙ্কের ধ্রুবকের মান 6.626 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। তোমাদের বইয়ে লেখছে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, বাট ওটা মানেই হলো জুল সেকেন্ড। দুইটা এককে আমাদের মনে রাখতে হবে, জুল সেকেন্ড একক সহ মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন বলো এখানে এন দিয়ে কি বোঝায়? শক্তি স্তর। আর শক্তি স্তর কিন্তু কখনো ভগ্নাংশ হতে পারে না, তাই এনটা কিন্তু এখানে একটা পূর্ণ সংখ্যা। বুঝতে পারলাম? এন অবশ্যই একটা পূর্ণ সংখ্যা হবে সবসময়। তাহলে কৌণিক ভরবেগ নিয়ে কোনো ডাউট আছে? আচ্ছা, এবার আমরা চলে যাব 3য় নাম্বার, যেটাকে আমরা বলছিলাম, পয়েন্ট লিখে দিছিলাম, শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত ধারণা। আচ্ছা, তো এখানে সবাই কনফিউশনে পড়ে যায়। ধরো এটা হলো ধরো 1 নাম্বার শক্তি স্তর, এটা 2 নাম্বার শক্তি স্তর, এটা ধরো হচ্ছে 3 নাম্বার শক্তি স্তর। তো একটা ইলেকট্রন 3 নাম্বার শক্তি স্তর থেকে 1 নাম্বার শক্তি স্তরে আসছে, তখন শক্তি কি ঘটবে? আর আরেকটা ইলেকট্রন 1 নাম্বার শক্তি স্তর থেকে 3 নাম্বার শক্তি স্তরে গেছে, তখন শক্তি কি ঘটবে? এটা হলো আমাদের কোশ্চেন। তো আমি এটা আনসারটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, যদি একটা ইলেকট্রন 3 নাম্বার শক্তি স্তর অর্থাৎ উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, তাহলে শক্তির বিকিরণ করবে, শক্তির বিকিরণ করবে। আর যদি কোনো ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, একতলা কি নিচতলা না? 3 কি উপরের তলা? কেউ যদি নিচ থেকে উপরের দিকে যায় তাহলে তাকে শক্তির শোষণ করতে হবে। শক্তির শোষণ এটা খুব ইজিলি আমরা মনে রাখতে পারি। মনে করো আমরা কোনো পাহাড়ে উঠতেছি, তো পাহাড়ে ওঠার সময় আমরা সবাই কি করি? একটু গ্লুকোজ খাই, একটু স্যালাইন খাই, মানে আমরা শক্তি শোষণ করি। অর্থাৎ নিচ থেকে উপরে গেলে শক্তি শোষণ করতে হবে। মানে আমরা যখন উপর থেকে নিচে নামি আমাদের কি কষ্ট হয়? রিলিফ লাগে, মনে হয় এনার্জি রিলিজ হয়ে গেল। তাই আমরা এটা এইভাবে মনে রাখতে পারি যে 3 থেকে 1-এ আসা মানে উচ্চ থেকে নিম্নতে আসা মানে বিকিরণ, নিম্ন থেকে উচ্চতে যাওয়া মানে শক্তির শোষণ। এই কতটুকু শক্তি শোষণ করছে বা কতটুকু শক্তি বিকিরণ করছে এটাকে ই দিয়ে প্রকাশ করা হয়, এনার্জি। এই ই ইকুয়াল টু আমাদের একটা সূত্র আছে, ই ইকুয়াল টু সূত্র হচ্ছে এইচ নিউ। এটাকে নিউ দিয়ে প্রকাশ করা হয়, নিউ, ভি না কিন্তু। হ্যাঁ, এটাকে বলা হয় নিউ।
এই ব্র্যাকেটে লিখে রাখবা সবাই খাতায়। নিউ, এই নিউ দিয়ে বোঝায় হলো কম্পাঙ্ক, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। ফিজিক্সে তোমরা এটাকে নিউ না এফ দিয়ে পড়বা, ফ্রিকোয়েন্সি। এই কম্পাঙ্কের সূত্র হলো বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য। তাই পরের সূত্রকে লেখা যায় এসি বাই ল্যামডা। কম্পাঙ্ক হলো বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য। তোমরা ফিজিক্সে সবাই পড়বা ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এই এফ হলো ফ্রিকোয়েন্সি, এফ ইকুয়াল টু কি দাঁড়ায় ভি বাই ল্যামডা। কম্পাঙ্ক ইকুয়াল টু বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য। আমরা এখানে সি ইউজ করছি, কারণ সি কি বলো তো, এখানে সি কি আলোর বেগ। ল্যামডা লিখতে পারো না, ল্যামডা, এই দেখো আমি উচ্চারণ করে দিই, ল্যামডা, ল্যামডা। ল্যামডা দিয়ে কি বোঝায় বলো তো, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। আর তরঙ্গ দৈর্ঘ্য কি জানো, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এই যে এগুলা তরঙ্গ আকারে যখন যায়, এই যে একটা কমপ্লিট সাইকেল কমপ্লিট হচ্ছে না, এই একটা পূর্ণ তরঙ্গ কমপ্লিট করতে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় কি, তরঙ্গ দৈর্ঘ্য, যেটাকে ল্যামডা, ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। লিখে রাখো, সব লিখে রাখো। আর সি হচ্ছে আলোর বেগ। আলোর বেগের মানটা আমরা সবাই জানি, কত বলতো, না জানলে আমরা মুখস্থ করবো আজকে থেকে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই ফর্মুলাটা, যেটা আমরা মাত্র পড়লাম, E ইকুয়াল টু এইচ নিউ ইকুয়াল টু এসসি বাই ল্যামডা। E ইকুয়াল টু এইচ নিউ ইকুয়াল টু এসসি বাই ল্যামডা। এই ডাটা দেওয়া থাকবে, এটা দিয়ে আমরা বের করব কতটুকু শক্তি শোষিত বা বিকিরিত হয়েছে। আমাদের ম্যাথ করতে হবে, মনে রাখবা এটা কিন্তু আমাদের ম্যাথ, ম্যাথ এমসিকিউ তো আসবে, এই ম্যাথগুলো সৃজনশীলও আসবে। আচ্ছা, এখন আমি যে বলতেছিলাম না যে ইলেকট্রন উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি স্তরে আসলে শক্তি বিকিরণ হয়, শক্তি শোষণ হয়। এই শক্তি শোষণ বিকিরণের সময় না একটা জিনিসের সৃষ্টি হয়, তার নাম কি জানো, কি সৃষ্টি হয় জানো, পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়। পারমাণবিক বর্ণালী। বর্ণালী মানে কি, মানে হলো সোজা কথা কালার তৈরি হয়, কালার প্রডিউস হয়, কালার। আমাদের সবার পরিচিত কালার গুলো এখানে প্রডিউস হয়, এটাকে ভিভ গার দিয়ে প্রকাশ করে। মানে এক এক সময় এক এক কালার তৈরি হয়। ভিভ গার আমাদের পরিচিত কালার কি কি, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। এই পারমাণবিক বর্ণালীর কনসেপ্টটা কি রাদারফোর্ড দিতে পারছে, পারে না, কে দিচ্ছে, বোর। যেটা বোরের একটা সাফল্য যে বোর পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা করতে পারছে। এই বর্ণালী কখন তৈরি হয়, যখন ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে ধাপান্তর বা যায় বা রূপান্তর হয়, রূপান্তর না ধাপান্তর বলতে হবে। আচ্ছা, তো বোরের সাফল্যের মধ্যে এখানে উল্লেখ করছে, দেখো কি কি উল্লেখ করছে, আমরা সবাই একটু আগে দেখলাম যে রাদারফোর্ড কক্ষপথের আকার আকৃতি নিয়ে কোনো ধারণা দিতে পারে নাই, যেটা বোর দিতে পারছে। আকার বলছে বৃত্তাকার কক্ষপথে ঘুরে। তারপরে শক্তির শোষণ বিকিরণ সম্পর্কে ধারণা দিতে পারছে। তারপরে পারছে হলো হাইড্রোজেনের বর্ণালী সম্পর্কে ধারণা। হাইড্রোজেনের বর্ণালীর ধারণা এখানেই একটা সীমাবদ্ধতা এসে পড়ছে। কি সীমাবদ্ধতা, যে কি সীমাবদ্ধতা আসছে বলতো, যে বোর শুধুমাত্র এক ইলেকট্রন হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করতে পারছে, একাধিক ইলেকট্রনের বর্ণালী ব্যাখ্যা করতে পারে না, একটা সীমাবদ্ধতা এসে পড়ছে। দ্বিতীয় সীমাবদ্ধতা কি, খুবই মনোযোগ দিয়ে শুনবা, এটা হলো যে ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে আসে, তখন একটা বর্ণালী রেখা সৃষ্টি হওয়ার কথা। এরকম বর্ণালী রেখা মানে কি, একটা কালারফুল লাইন ক্রিয়েট হওয়ার কথা। এই যে একটা কালারফুল লাইন প্রডিউস হওয়ার কথা। বা যদি ইলেকট্রন নিচ থেকে উপরে গেছে, একটা এরকম কি কালারফুল লাইন প্রডিউস হওয়ার কথা। বাট পরবর্তীতে দেখা গেছে এই লাইনটা অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি। এই বর্ণালী রেখা অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি, যার ব্যাখ্যা বোর আমাদেরকে দিতে কি পারে নাই। তারপরে কথা হলো যে বোর বলছে ইলেকট্রন গুলা বৃত্তাকার কক্ষপথে ঘুরে। বা পরবর্তীতে আমরা জানতে পারছি শুধু কক্ষপথ না, সাথে আবার কি আছে, উপবৃত্তাকার কক্ষপথ আছে, যেটাকে বলা হয় কি অরবিটাল। মানে অরবিটাল সম্পর্কে কোন ধারণা বোর দিতে পারে নাই। অরবিটাল কোনগুলা বলতো, এস, পি, ডি, এফ। বোর বলছে বৃত্তাকার কক্ষপথে ঘুরে।
পরবর্তীতে উপবৃত্তাকার কক্ষপথ পাওয়া গেছে যার সম্পর্কে বোর কোনো ধারণা দিতে পারে নাই। এদের আকৃতি আছে, এস হলো গোলাকার, পি হলো ডাম্বেল আকৃতি, ডি হলো ডাবল ডাম্বেল। এগুলাকে কি আকার বলে? আকার বলে এগুলাকে? কি বলে? আকৃতি। অর্থাৎ কক্ষপথের আকৃতি সম্পর্কে বোর কোনো ধারণা দিতে পারে নাই। ঠিক আছে, তাহলে বোরের সীমাবদ্ধতাও আমরা পড়লাম, সাফল্য আমরা পড়লাম। তো এই হলো আমাদের রাদারফোর্ড আর বোর মডেল। পরবর্তী ক্লাসে আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব।